চলুন শুরু করি আজকের ঘটনা। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, গত পর্বে আপনারা শুনেছিলেন আচার সাহেবের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তিনি কিভাবে একটি অসুস্থ ছেলেকে বৃদ্ধ জিনের সাহায্য নিয়ে তাকে সুস্থ করেছিলেন। আজকে আপনারা শুনবেন সেই বৃদ্ধ জিনের ছেলেদের বিচার করার জন্য আসাদ সাহেব কিভাবে সেই জিনের রাজ্যে গিয়েছিলেন। আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, গত পর্বে আপনারা শুনেছিলেন আচার সাহেবকে নেয়ার জন্য দুটি সাদা ঘোড়া আকাশ থেকে নিচে নেমে এসেছিল। গত পর্বে যখন ওই ছেলেটি সুস্থ হওয়ার পরে আসাদ সাহেব ওই বৃদ্ধ জিনকে বলেছিলেন যে আমি আপনার দেশে যাব আপনার ছেলেদের বিচার করার জন্য। এরপর আসাদ সাহেব দেখতে পান যে দুইটি সাদা ঘোড়া আকাশ থেকে নিচে নেমে আসছে। ওনাকে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই ঘোড়া দুটি এসেছিল। যখন ওনার কাছাকাছি ঘোড়া দুটি আসে তখন উনি একটি ঘোড়ায় সেই জিনের সর্দারকে দেখতে পান এবং একটি ঘোড়া ছিল ফাঁকা। উনি তো জানতেন এগুলো সাধারণ কোনো ঘোড়া না। যখনই ওই জিনের সর্দার কাছাকাছি আসেন তখনই আসাদ সাহেব সালাম দেন। জিনের সর্দার সালামের উত্তর দেন। তখন আসাদ সাহেব বলেন, আমি আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। তখন ওই জিনের সর্দার বলেন যে আপনি কিছু মনে করবেন না, এই সাদা কাপড়টি দিয়ে আপনি আপনার চোখ বেঁধে নেন। আমাদের জিনের দেশে কাউকে নিয়ে যেতে হলে আমাদের এই নিয়মটা মানতে হয় এবং আপনার জন্য একটা পোশাক নিয়ে এসেছি, আপনি এটা পরে নেন। এই পোশাকটি খুবই সম্মানীয় একটি পোশাক। আসাদ সাহেব খুব সহজেই জিনের সর্দারের এই প্রস্তাবটি মেনে নিয়েছিলেন এবং তিনি জিনের সর্দারের দেয়া ওই পোশাকটি তার শরীরে পরে নেন এবং কাপড় দিয়ে তার চোখ বেঁধে নেন। তখন একটা ঘোড়া নিচু হয় এবং তিনি ঘোড়ায় উঠে বসেন এবং ঘোড়ায় ওঠার পর আসাদ সাহেবের মনে হলো ঘোড়ার চারদিকে কোনো কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে তার কোনো ক্ষতি না হয়। তখন আসাদ সাহেবের মনে হলো কিছু সময় পরে ঘোড়াটি একটি জায়গায় থামে এবং জিনের সর্দার আসাদ সাহেবের কাছে এসে চোখের বাঁধন খুলে দেন এবং ঘোড়া থেকে তাকে নামান। আসাদ সাহেব অবাক হয়ে দেখেন একটা বিশাল রাজপ্রাসাদের ভিতরে তিনি দাঁড়িয়ে আছেন। তার সামনে 20 থেকে 25 জন 12 ফিটের মতো লম্বা জিন দাঁড়িয়ে আছে। এর মধ্যে জিনের সর্দার বলে ওঠেন, তোমরা এতক্ষণ যে বিচারকের অপেক্ষা করছিলে ইনিই হলেন সেই বিচারক। তখন আসাদ সাহেব সবাইকে সালাম দেন, তারাও সালামের উত্তর দেয়। আসাদ সাহেব সবার মধ্যে একজনের দিকে তাকিয়ে খুব অবাক হন। দেখেন 5.5 ফুট লম্বা একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, যাকে জিন বলে মনে হচ্ছিল না। তখন তিনি ওই বৃদ্ধের পরিচয় জানার জন্য খুবই আগ্রহী হন। যখন ওই 5.5 ফিটের বৃদ্ধ লোকের সাথে পরিচয় করিয়ে দেন তখন আসাদ সাহেব বুঝতে পারেন তিনি একজন মানুষ। ওই বৃদ্ধের সম্পর্কে জিনের সর্দার বলেন, ওনার নাম কামরুল ইসলাম। উনি আমাদের কাছে খুবই সম্মানিত একজন ব্যক্তি। এই রাজ্যের সকল জিন তাকে খুবই সম্মান করে। এরপর আসাদ সাহেবকে একটা রুমে নিয়ে গিয়ে তাকে বিশ্রাম করতে বলেন এবং সেখানে আগে থেকেই খাবার দেয়া ছিল, সেগুলো খেতে বলেন এবং আসাদ সাহেবকে বলে দেয়া হয় আপনার বিশ্রাম নেওয়া শেষ হলে আপনি দরজায় টোকা দিবেন। কিছু সময় পর আমি এসে আপনাকে মজলিসে নিয়ে যাব। আসাদ সাহেব জিনের সর্দারকে বিদায় জানান। এরপর সে সবকিছু কম বেশি খাওয়া দাওয়া করে। ওখানকার প্রতিটি জিনিসের স্বাদ তার কাছে অন্যরকম লাগে, কিন্তু এর মধ্যে যে মিষ্টিটা তিনি খেয়েছেন সেটা মনে হচ্ছিল কোনো মানুষের তৈরি। এই বিষয়টা নিয়েও তার কৌতূহল জাগে।
যাই হোক, খাওয়া দাওয়া এবং বিশ্রাম শেষ করার পর উনি দরজায় টোকা দেন। টোকা দেওয়ার কিছু সময় পর জিনের সর্দার আসেন এবং ওনাকে বিচারের মজলিসে নিয়ে যাওয়া হয় এবং ওখানকার যে প্রধান চেয়ার ছিল সেটিতে আশা সাহেবকে বসানো হয়। পাশেই একই রকম আরেকটি চেয়ারে জিনের সর্দার বসেন। তখন জিনের সর্দার তার যমজ দুটি ছেলেকে ডেকে আনেন, তাদের সাথে আসাদ সাহেবের পরিচয় করিয়ে দেন। এরপর জিনের সর্দার বলেন, আমার স্বজাতির একটা মেয়েকে আমার এই যমজ দুই সন্তান ভালোবাসে। এই ভালোবাসাকে কেন্দ্র করে আমার এই দুই সন্তান এক ভাই আরেক ভাইয়ের ওপর আক্রমণ করে, কিন্তু ওই মেয়ে তাকেই বিয়ে করবে যাকে আমি বলবো। তখন আসাদ সাহেব অনেক চিন্তা ভাবনা করে বলেন, আমার এই সমস্যার সমাধান করতে কিছুদিন সময় লাগবে। আপনি যদি অনুমতি দেন, এই সময়টা আমি আপনাদের রাজ্যটা একটু ঘুরে দেখতে চাই। তখন জিনের সর্দার বলেন, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই করেন। তখন জিনের সর্দার ওই কামরুল ইসলামকে আসাদ সাহেবের সাথে সব সময় থাকতে বলেন এবং তাকে সবকিছু ঘুরিয়ে দেখাতে বলেন। সেই সাথে জিনের সর্দার আসাদ সাহেবকে কিছু কথা বলেন, এই রাজ্যে আপনি সবকিছু দেখবেন, কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে আপনি কোনো ফুল এবং ফল এবং গাছের পাতা ছিঁড়বেন না, এবং সেই সাথে একটা নদী আছে, সেই নদী স্পর্শ করবেন না। তিনি কামরুল ইসলামকে বলেন যেন সবকিছু ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে আসে। এরপর জিনের সর্দার চলে যান। তখন ওই কামরুল ইসলাম সাহেব আসাদ সাহেবকে বলেন, আগামীকাল সকালবেলা আপনাকে নিয়ে ঘুরতে যাব। এর পরদিন আসাদ সাহেব কামরুল সাহেবকে নিয়ে জিনের রাজ্যে ঘুরতে বের হন। উনি বিশাল বিশাল ফুলের বাগান দেখতে থাকেন, যেই ফুল উনি এর আগে কখনোই দেখেননি। ওনাকে ফলের বাগানে নিয়ে যাওয়া হয়। উনি সেখানেও হরেক রকমের ফল দেখতে পান, যেটা পৃথিবীতে আগে কখনোই তিনি দেখেননি। আসাদ সাহেব ওই বৃদ্ধ কামরুল ইসলামকে জিজ্ঞেস করেন, এই ফল আমি কেন খেতে পারবো না এবং এই ফুল কেন আমি ছিঁড়তে পারবো না? তখন কামরুল সাহেব আসাদ সাহেবকে বলেন, জিনদের জগতে অনেক নিয়ম আছে যেগুলো তাদের মেনে চলতে হয়। আপনি এই ফুল নিতে পারবেন, এই ফল খেতে পারবেন যদি কোনো জিন আপনাকে গাছ থেকে ছিঁড়ে দেয়, নয়তোবা আপনি যে গাছে ফুল ছিঁড়বেন সেই গাছ শুকিয়ে মারা যাবে এবং যেই গাছে ফল ছিঁড়বেন সেই গাছও মারা যাবে। আসাদ সাহেব এর কারণ জিজ্ঞেস করলে কামরুল সাহেব বলেন, আপনি এটা জিনের সর্দারকে জিজ্ঞেস করুন। এরপর উনি জিনের রাজ্যে ঘুরতে থাকেন। এক পর্যায়ে ওনার চোখ যায় একটি নদীর দিকে, যেখানে তিনি অদ্ভুত একটা জিনিস দেখতে পান। তিনি দেখতে পান নদী একটা, কিন্তু দুই পাশে দুই রকমের স্রোত, এক পাশে সাদা দুধ আর এক পাশে রক্ত, কিন্তু এই রক্ত আর দুধ একসাথে মিশছে না। আসাদ সাহেব এই দৃশ্য দেখে এর কারণ জানার জন্য খুবই উতলা হয়ে পড়েন। উনি কামরুল সাহেবকে জিজ্ঞেস করেন এর কারণ কি। তখন কামরুল সাহেব আবারও জিনের সর্দারকে জিজ্ঞেস করতে বলেন, তবে আসাদ সাহেবের কৌতূহল দেখে শুধু এইটুকুই বলেন, আজ থেকে প্রায় 400 বছর আগে দুই ভাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই নদীর সৃষ্টি হয়েছিল। তবে আপনি যদি পুরো ঘটনাটি জানতে চান তাহলে জিনের সর্দারকে জিজ্ঞেস করেন। তারপর ওই দিনের মতো ঘোরাঘুরি শেষ করে তিনি জিনের মহলে চলে আসেন। এরপর তাকে সেই সব বাগানের ফল এবং অন্যান্য খাবার খেতে দেয়া হয়। বিশেষ করে এক ধরনের রুটি এবং ভেড়ার মাংস খেতে দেয়া হয়, যেটা আসাদ সাহেবের কাছে অসাধারণ লেগেছিল। এরপর অন্যান্য খাবারের সাথে যখন মিষ্টি খাচ্ছিল, তখনও তার মনে হচ্ছিল এই মিষ্টি কোনো মানুষের হাতের তৈরি। আসাদ সাহেব সাথে সাথে কামরুল সাহেবকে প্রশ্ন করেন,
আমি এখানে যতগুলো খাবার খেলাম সবগুলোর স্বাদ অন্যরকম, শুধুমাত্র মিষ্টি স্বাদটি মনে হলো কোনো মানুষের হাতের তৈরি। তখন কামরুল সাহেব বলেন, আপনি ঠিকই বলেছেন, এই মিষ্টিটা আমাদের মতো মানুষের তৈরি করা। তখন আশাদ সাহেব বলেন, এখানে তাহলে আমরা দুজন ছাড়াও আরো একজন মানুষ আছে? তখন কামরুল সাহেব বলেন, হ্যাঁ আছে। তখন আশাদ সাহেব কামরুল সাহেবকে সেই ব্যক্তির কাছে নিয়ে যেতে বলেন। কামরুল সাহেব আশ্বস্ত করেন জিনের সর্দারের কাছে অনুমতি নিয়ে আগামীকাল তার সাথে দেখা করাবো। সকালে আশাদ সাহেবকে বলেন, জিনের সর্দার অনুমতি দিয়েছে, চলেন আপনাকে সেই মিষ্টির কারিগরের কাছে নিয়ে যাই। তারপর দুজন মিলে মিষ্টির কারিগরের কাছে দেখা করতে চান। আসাদ সাহেব গিয়ে দেখেন একজন 38 কি 40 বছর হবে এমন একটা লোক মিষ্টি তৈরি করছেন। তখন কামরুল সাহেব আসাদ সাহেবকে বলেন, এই ব্যক্তির নাম আসগর আলী। আসাদ সাহেব আসগর আলীকে সালাম দেন এবং তার সাথে গল্পগুজব করেন। গল্প করার এক পর্যায়ে জিজ্ঞেস করেন, আপনি এখানে কিভাবে আসলেন? তখন আসাদ সাহেবকে সব ঘটনা তিনি খুলে বলেন। আসগর সাহেবের ভাষায় সে কিভাবে এখানে আসলো সেই কথাই এখন বলছি। আজ থেকে প্রায় 3 বছর আগে তিনি এই জিনের রাজ্যে এসেছেন। রংপুর জেলায় তার বাড়ি। একসময় মিষ্টি বানাতো এবং সেই মিষ্টি দূর দূরান্তের হাটে বিক্রি হতো। তার মিষ্টির খুব নাম ডাক ছিল। আর তখনকার দিনে খুব একটা হাট বাজার গ্রামের আশেপাশে বসতো না। হাট বাজার ছিল অনেক দূর দূরান্তে। দেখা যাচ্ছে 3-4টা গ্রামের পর একটা বড় হাট বসে। সেখানে তিনি মিষ্টি বিক্রি করতেন। তিনি এবং তার মা দুজনে মিলে মিষ্টি তৈরি করত। অনেক সময় সব মিষ্টি বিক্রি হতো না। একদিন সে প্রতিদিনের ন্যায় দূরের একটা হাটে মিষ্টি নিয়ে যান, কিন্তু সেদিন সারাদিন বৃষ্টি হওয়ায় বেশিরভাগ মিষ্টি অবিকৃত থেকে যায়। তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে ওনার হাট থেকে বের হতে প্রায় রাত হয়ে যায়। উনি বাঁশের তৈরি এক ধরনের ঝাঁকিতে করে মিষ্টিগুলো কাঁধের 2 পাশে নিয়ে গ্রামের রাস্তা ধরে আসছিলেন। ওই রাস্তার এক পাশে গাছের বড় জঙ্গল। আসার সময় দেখেন একটা বড় বিড়াল অনেকগুলো বাচ্চা বিড়াল নিয়ে ওই জঙ্গলের পাশের রাস্তা পার হচ্ছিল এবং রাস্তা পার হয়ে গিয়ে বিড়ালগুলো দাঁড়িয়ে পড়ে এবং তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। বিড়ালগুলো দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত, পেটে কিছুই নেই। তখন তার বিড়ালের উপর খুব মায়া হয়। তিনি কি করেন, যেখানে বিড়ালগুলো দাঁড়িয়ে আছে ওখানে তার মিষ্টির হাড়ি থেকে কিছু মিষ্টি দিয়ে চলে আসেন। সে সময় তিনি আরো একটা কাজ করেন। তাদের গ্রামে ঢুকতে একটি বট গাছ ছিল। সেই বট গাছের কাছে কবরস্থান ছিল। ওই কবরস্থানের সাথেই একজন লোক ছিল, যিনি মূলত ওই কবরস্থানটি দেখাশোনা করতেন। তো যখনই মিষ্টি হাট থেকে ফেরত আসতো তখন ওই মিষ্টি কবরস্থানে যে পাহারা দিত তাকে তিনি ফিরিতে দিতেন এবং তার সাথে কিছুক্ষণ সময় গল্প করে আবার নিজের বাসার দিকে হেঁটে চলে আসতেন। এভাবেই ওই বৃদ্ধ লোকটির সাথে তার একটা সুসম্পর্ক তৈরি হয়। দিনকাল এভাবেই চলছিল। একদিন উনি এসে ওই বট গাছের তলায় বসে বেশ চিন্তিত ভাব নিয়ে ওই বৃদ্ধ লোকের সাথে কথা বলছিলেন। তখন ওই বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করে যে, আজকে তোমার কি হয়েছে? তখন এই আসগর চাচা বলে, আমার 2টা কন্যা সন্তান, তার মধ্যে বড় মেয়েটি বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু আমি টাকার অভাবে বিয়ে দিতে পারছি না এবং আমার ঘরবাড়ির অবস্থাও খুবই খারাপ। আমার এখান থেকে যা লাভ হয় কোনো রকমে আমি আমার বউ বাচ্চা নিয়ে সংসারটা চালাই, কিন্তু আমার টাকা পয়সা নেই যে বাড়ি করব। তারপর বৃদ্ধ বলে, তোমাকে আমি একটি কাজ দিব, তুমি করতে পারবে? তখন ওই লোক বলে, হ্যাঁ আমি পারবো। বৃদ্ধ লোক বলে,
কাজের বিনিময়ে তুমি অনেক টাকা পয়সা পাবে, কিন্তু তোমাকে পরিবার ছেড়ে 5 বছরের জন্য অন্য একটা জায়গায় চলে যেতে হবে, এবং এই 5 বছরের মধ্যে তুমি তোমার পরিবারের সাথে কোনো প্রকার সাক্ষাৎ করতে পারবেন না। তিনি যেহেতু জীবনে পরিবারের জন্য কিছু করতে পারেনি, তাই ওই বৃদ্ধের কথায় তিনি রাজি হয়ে যায়। তিনি তাকে বলেন যে আমি রাজি, আমাকে কি করতে হবে বলুন। তখন ওই বৃদ্ধ বলে, তুমি তোমার পরিবারকে আগে ম্যানেজ করো। আসগর চাচা তার পরিবারের সবাইকে বলেন কিছুদিনের জন্য তিনি বাইরে যাচ্ছেন। বাইরে বলতে তিনি ইন্ডিয়ার এক পরিচিত লোকের সাথে ইন্ডিয়া যাচ্ছেন এমন বলেন। তাদের সাথে ওখানে কিছুদিন কাজ করবেন এবং কাজ করলে অনেক টাকা পয়সা পাবেন। তারপরে সে টাকা পয়সা দিয়ে সে ঘর বাড়ি করবে এবং মেয়েদের ভালো জায়গায় বিয়ে দিবে। তার পরিচিত একজন লোক অল্প দিনে কাজ করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। এইগুলো আর কি তিনি তার পরিবারকে বলেন। এক পর্যায়ে তার পরিবারের লোকজন তাকে ভারতে যেতে দিতে রাজি হয়। সবার কাছ থেকে বিদায় নিয়ে ওই বৃদ্ধ লোকের কাছে আসেন তিনি। তখন ওই বৃদ্ধ বলে, তুমি আজ রাতে পাশের গ্রামে যে নদী আছে সেখানে থাকবা, আমি সময় মতোই চলে আসব। আসগর চাচা ওই বৃদ্ধের কথা মতো রাতে নদীর পাড়ে এসে দাঁড়িয়েছেন। মূলত ওই বৃদ্ধ নদীর যে জায়গায় আসতে বলেছেন সেখানে কোনো জনমানব ছিল না। কিছুক্ষণ পর এর মধ্যেই সুন্দর একটা নৌকা আসে এবং বলে যে এক বৃদ্ধ লোক আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। বৃদ্ধের নাম শুনে তিনি নৌকা চড়েন। অপর প্রান্তে যিনি আছেন তখনও তাকে তিনি দেখেনি। এর মধ্যেই হঠাৎ ওই লোকটি বলে, আপনি ভয় পাবেন না, নৌকাটি শক্ত করে ধরুন, নৌকাটি এখন পানির নিচ দিয়ে চলবে। এই কথা বলার পরপরই নৌকাটি পানির নিচে নামতে থাকে। এর মধ্যে আসগর চাচা ভয় জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরলে তিনি দেখেন যে তিনি এই জিনের রাজ্যে চলে এসেছেন। তারপর আসগর চাচাকে জিনেরা সবকিছু খুলে বলেন এবং এর মধ্যে একজন জিন কিছু বার্তা নিয়ে এসে বলে, একদিন আপনি আমাদের কোনো কারণ ছাড়াই অনেকগুলো মিষ্টি খেতে দিয়েছিলেন। আমরা আপনার মিষ্টি খেয়ে খুবই তৃপ্তি পেয়েছিলাম এবং আপনার এমন উপকার করার মনোভাব দেখে একটা ভালোবাসা কাজ করতো আপনার জন্য। এই জন্য আপনি অনেক সময় অবিকৃত মিষ্টি সন্ধ্যায় ফেরত নিয়ে যেতেন। আমরা কি করতাম, আপনার মিষ্টিগুলো অদৃশ্য শক্তি বলে হাড়ি থেকে বের করে খেতাম এবং তার মধ্যে মিষ্টির দাম রেখে আসতাম। তবে এটা আমরা মাঝে মাঝে কিছু সময় করতাম। তখন আসগর আলী সাহেব বুঝতে পারেন যে তিনি মাঝে মধ্যে হাড়ির মধ্যে টাকা পয়সা কেন পেতেন। এটাই ছিল মূলত আসগর চাচার ঘটনা। তবে এখানকার যে সকল জিন রয়েছে তারা প্রত্যেকই ভালো মনের। আতার সাহেব আসগর সাহেবের সাথে কথা বলে তিনি আবার সেই প্রসাদে ফিরে আসেন এবং তিনি কামরুল ইসলামকে জিজ্ঞেস করেন তিনি এখানে কিভাবে এসেছেন। কামরুল সাহেব প্রথমে তার বিষয়ে বলতে রাজি হচ্ছিল না, কিন্তু আতার সাহেবের জোরাজুরিতে এক পর্যায়ে তিনি রাজি হন। তিনি বলেন, আমি এখানে প্রায় 30 বছরের বেশি সময় ধরে আছি। বলছেন কামরুল সাহেব, আমার বয়স তখন 40-এর কিছুটা বেশি হবে। আমার বাড়ি পাকিস্তানের সিন্ধু নদীর তীরবর্তী একটি গ্রামে। আমি আমার স্ত্রী এবং 2 কন্যাকে নিয়ে সুখের সংসার ছিল সেখানে। আমি বিভিন্ন কবরস্থান পরিষ্কার করতাম। যেমন ধরুন, একটি কবরস্থান দীর্ঘদিন ধরে পরিষ্কার না করলে ঝোপঝাড় জঙ্গলের মতো হয়ে যায়। আমি মূলত সেই সব ঝোপঝাড় পরিষ্কার করতাম, পাশাপাশি গোরখোদকের কাজও করতাম। এলাকায় কোনো মানুষ বা আশেপাশে গ্রামে কোনো মানুষ মারা গেলেও অনেক সময় আমাকে কবর করার জন্য ডাকতো এবং এই সব কাজ করতে কখনোই আমার কোনো ভয় করতো না। একদিন পাশের গ্রামে একটা কবর খুঁড়তে গিয়ে দেখি মাটির তলায় একটা মোটা লোহার শিকল।
আমি যতই খুঁড়তে থাকি লোহার শিকলটি ততই নিচের দিকে পেতে থাকি। একটা সময় আমার মনে হলো এই শিকলের নিচে হয়তো কোনো কিছু আছে। আমি ওই কবরটি মাটি দিয়ে ঢেকে দেই এবং অন্য আরেক জায়গায় কবর খুঁড়ে সেখানে দাফন করি এবং বাড়িতে চলে আসি। এরপর আমার মাথায় একটা চিন্তা ঢুকে যায়, মাটির নিচে এত লোহার শিকল আসলো কোথা থেকে। একটা সময় আমি সিদ্ধান্ত নেই ওই শিকলের শেষ পর্যন্ত আমি দেখতে চাই ওখানে কি আছে। এরপর প্রতিদিন ওই গ্রামে আমি যেতাম এবং কবরস্থান কমিটিকে বললাম বিনা পয়সায় তাদের কবরস্থানটি আমি পরিষ্কার করে দিব। ওই কমিটি রাজি হয়ে যায়। সেদিন আমি বিকেলের দিকে কবরস্থান পরিষ্কার করার কাজ শুরু করি। আর যেহেতু কবরস্থানটি গ্রাম থেকে অনেক দূরে এবং জায়গাটি অনেক নির্জন হওয়ায় তেমন একটা মানুষজন সেদিকে আসতো না। সে রাতে অনেকটা জায়গা পরিষ্কার করার পর যখন আমার মনে হলো এখন আর কেউ এদিকে আসবে না, তখন একটি হেরিকেন ধরিয়ে ওই জায়গাটি আমি খুঁড়তে থাকি। প্রায় 15 থেকে 20 ফুট খোঁড়ার পরে আমি একটি লোহার তৈরি ট্রাঙ্ক দেখতে পাই, যেখানে কোনো কিছুর বড় চুল দ্বারা ট্রাঙ্কের উপরে বেঁধে রাখা হয়েছিল। আমি মাটির উপরে লোহার শিকল টান দিয়ে ট্রাঙ্কটি উপরে তুলি এবং ট্রাঙ্কের তলা আমি ভেঙে ফেলি এবং চুলগুলো ওই ট্রাঙ্ক থেকে হাত দিয়ে সরিয়ে ফেলি। এরপর ভেতরে দেখি কোনো পশুর চামড়া দিয়ে তৈরি একটা ব্যাগ এবং ব্যাগের মুখটি একটা গাছের শেকড় দিয়ে বেঁধে রাখা। আমি ব্যাগের মুখ থেকে শেকড় খুলে ফেলি এবং তার ভেতরে দেখি ছোট্ট 22টি কাচের বোতল এবং প্রতিটি বোতলের মুখ ছিপি দিয়ে আটকানো। আমি প্রথমে ভেবেছিলাম এখানে মনে হয় কোনো টাকা পয়সা অথবা সোনাদানা কেউ লুকিয়ে রেখেছে, কিন্তু ভেতরে কাচের বোতলগুলো দেখে আমার খুব রাগ হয়। আমি প্রতিটি বোতলের মুখ খুলে দূরে ছুঁড়ে ফেলে দেই। এরপর আবার সেই জায়গাটি মাটি দিয়ে ভরাট করে দেই এবং খুব ভোরবেলা আমি বাড়িতে ফিরে আসি। এরপর মাস তিনেক সবকিছু স্বাভাবিকই ছিল। এরপর থেকে আমার পরিবারের সাথে খারাপ কিছু ঘটা শুরু হয়। হঠাৎ করে আমার বাড়ির গাছগুলো শুকিয়ে যেতে থাকে। কিছুদিন পর বাড়ির পশুগুলো প্রতিদিন একটি একটি করে মারা যেতে লাগলো, কিন্তু আমি বিষয়গুলো স্বাভাবিকভাবেই নেই। এক পর্যায়ে আমার 2 কন্যা আমবাগান থেকে ফেরার পর একসাথে অসুস্থ হয়ে পড়ে। তারা একটা অদ্ভুত কথা বলে। তারা বলে ওই কঙ্কালগুলো আমাদের মেরে ফেলবে। আমি বিভিন্ন ডাক্তার দেখাই, কেউ কোনো রোগ ধরতে পারে না। এক পর্যায়ে আমার মেয়ে দুটি মারা যায়। এই শোক কাটিয়ে ওঠার আগেই একদিন আমার স্ত্রী অনেকের সাথে নদীতে গোসল করতে যান, কিন্তু সে ডুব দেওয়ার পর আর উঠে আসে না। তার সাথে যারা ছিল সবাই খুঁজতে থাকে তাকে, কিন্তু তাকে আর পাওয়া যায় না। সবাই আমাকে খবর দেয়। আমি নদীতে সবার সাথে খুঁজতে থাকি, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও স্ত্রীকে আর পাওয়া যায় না। সেদিন সন্ধ্যার পর পর্যন্ত খোঁজা হয়। তারপর সবাই সবার মতো চলে আসে। পরদিন সকালে খবর আসে আমার স্ত্রীর লাশ ভেসে উঠেছে। সবাই নদী থেকে লাশ নিয়ে বাড়িতে আসে। সেদিন আমার স্ত্রীর লাশ দাফন করে আসার সময় রাস্তায় একজন অপরিচিত বৃদ্ধার সাথে দেখা হয়। সে তখন আমাকে বলে, সামনে তোমার বিপদ হতে পারে, তুমি পাথরের এই পুঁতিটা তোমার গলায় পরে থাকবা, তাহলে তোমার ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। আর অচিরেই তোমাকে আরো অনেক কিছু জানাবো যেগুলো তুমি এখন জানো না। এবং তিনি আরো বলেন, যত যাই হোক তুমি গলা থেকে এইটা খুলবে না। তারপর সেই বৃদ্ধ তার মতো অন্য রাস্তায় চলে যায়। ওই বৃদ্ধ যতক্ষণ আমার সামনে ছিল আমি তার কথাই শুনেছি, কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার মতো শক্তি সেই সময় আমার ছিল না। এরপর প্রতি রাতেই বাড়ির আশেপাশে অনেক ধরনের শব্দ শুনতে পেতাম।
মনে হতো কোনো বড় জন্তু বাড়ির আশেপাশে হেঁটে বেড়াচ্ছে, আর সেই শব্দে ঘরবাড়ি সব কাঁপছে। এরপর মাঝরাতে খুব ভয়ঙ্কর কিছু শব্দ শুনতাম আমি। এভাবে কিছুদিন যাওয়ার পর সেই বৃদ্ধ লোকটি রাতে আমার বাড়িতে আসে এবং আমাকে সব ঘটনা খুলে বলেন, কিভাবে আমার জীবনে এত কালো অধ্যায় নেমে এসেছে। সেদিন লোহার শেকল টেনে যে ট্যাঙ্ক উপরে নিয়ে এসেছিলাম এবং ওই যে কাঁচের বোতলগুলো খুলে ফেলে দিয়েছিলাম, ওর মধ্যে 22টি জিন বন্দি ছিল। আমি সেই বন্দি জিনদের মুক্ত করে দিয়েছিলাম এবং ওই জিনগুলোকে বন্দি করেছিলেন একজন কাপালিক, যে তন্ত্রমন্ত্র দিয়ে কালো জাদু করে মানুষের ক্ষতি করত। এই 22টা জিন প্রতিবাদ করতে গিয়ে তার কাছে বন্দী হয় এবং সে এগুলোকে বোতলে বন্দি করে মাটির নিচে পুঁতে রেখেছিলেন। এবং আমি যে তাদেরকে মুক্ত করে দিয়েছি, এর 3 মাস পরে ওই কাপালিক সেটা বুঝতে পেরেছিল। তারপর তার অনুগত পিঁচা শ্রেণীর জিনগুলোকে দিয়ে প্রথমে আপনার বাড়ির গাছগুলো, পরে আপনার পশুগুলো, এরপর আপনার মেয়ে এবং অবশেষে আপনার স্ত্রীকে হত্যা করেছে। তখন ওই বৃদ্ধ বলে, আপনার মেয়ে দুটি একদিন আম বাগানে যায় কিছু আম কুড়িয়ে আনতে। মেয়ে দুটি যখন এ গাছ ও গাছের নিচে আম খুঁজছিল, তখন 4টি পিঁচা জিন একসাথে কঙ্কালের রূপ নিয়ে গাছ থেকে নেমে এসেছিল। এইটা দেখে ওই মেয়ে দুটি অনেক ভয় পায়। এই ভয় থেকেই আপনার মেয়ে দুটি আসলে মারা যায়। আর আপনার স্ত্রী সেদিন নদীতে গোসল করতে যান। উনি যখনই ডুব দেন, তখনই 2টি সাপ ওনার পায়ে পেঁচিয়ে ওনাকে নিচে টানতে থাকে, আর 2টি সাপ তার গলায় পেঁচিয়ে ধরে। আপনার স্ত্রী কি করে, একটি সাপের গলা খুব শক্তভাবে চেপে ধরেন, যার কারণে একটি সাপরূপী পিঁচার জিন মারা যায়। এই জন্যে আপনার স্ত্রীকে তারা অনেক গভীরে নিয়ে গিয়েছিল এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করে, এবং লাশ উদ্ধার পেতে পরদিন পর্যন্ত দেরি হয়। ওই বৃদ্ধ বলেন, আমরা বুঝতে পারিনি ওই কাপালিক পিশাচ জিনদের দ্বারা আপনার এত বড় ক্ষতি করবে। আপনি আমাদের গোত্রের 12 জন জিনকে মুক্ত করেছেন, এই জন্যে আমাদের জিনের সর্দার সহ সবাই আপনার কাছে ঋণী। আমরা গতকাল ওই কাপালিককে হত্যা করেছি। ওই কাপালিক কি করেন, নদীর একটা জায়গায় গোসল করতে নামেন এবং ভুলবশত সে তাকে বন্ধ করতে ভুলে যায়। এই সুযোগেই এতদিন ছিল সবাই। আমাদের গোত্রের শক্তিশালী 40 জন জিন গিয়ে ওই কাপালিককে সিন্ধু নদীর মধ্যেই ডুবিয়ে হত্যা করে এবং তার লাশ ছিন্ন ভিন্ন করেছে, কিন্তু তার সাথে পিঁচার জিনগুলো পালিয়ে গেছে। তাদেরকে আটক করা না পর্যন্ত আমরা আপনাকে আমাদের জগতে নিয়ে যেতে চাই। পরে পিশাচগুলোকে আটক অথবা হত্যা করা হয়ে গেলে আপনি আবার পৃথিবীতে চলে আসবেন। আমি ভেবে দেখি দুনিয়ায় আমার আপন বলতে আর কেউ নেই, তাই ওই বৃদ্ধের কথায় আমি এখানে চলে আসি। সেই থেকেই আমি এখানে আছি। তারা ওই পিশাচগুলোকে হত্যা করেছে, কিন্তু আমি আর দুনিয়ায় ফেরত যাইনি, এদের সাথেই রয়ে গেছি। আচাদ সাহেব তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আপনি চাইলে আমার সাথে আমার বাড়িতে থাকতে পারেন। তখন তিনি বলেন, আমি বাকিটা জীবন জিনের রাজ্যেই থাকতে চাই এবং আমি তাদেরকে বলে দিয়েছি আমার মৃত্যু হলে আমার 2 মেয়ের কবরের পাশে তারা যেন আমাকে দাফন করে আসে। এরপর কামরুল সাহেবকে বিদায় জানিয়ে রুম থেকে বের হয়ে আসেন আচাদ সাহেব। পরদিন আচাদ সাহেব জিনের সর্দার, তার পরিবার এবং যেই মেয়েকে 2 যমজ ভাই ভালোবাসতো তাদের পরিবারকে ডেকে পাঠান। সেই সাথে আজগর আলী চাচাকেও ডেকে পাঠান। সবাই জিনের প্রসাদে চলে আসেন এবং জিনের সর্দার আচাদ সাহেবকে অনুমতি দেন বিচার শুরু করার। আচাদ সাহেব প্রথমে 2 ভাইকে জিজ্ঞেস করেন যে তিনি যে রায় দিবেন সেটা মানবে কিনা। 2 ভাই তখন সম্মতি জানায় যে আচাদ সাহেব যে রায় দিবেন তারা সেটা মানবে। তিনি মেয়ে এবং মেয়ের পরিবারকে জিজ্ঞেস করেন তারা তার রায় মানবে কিনা।
তারাও সম্মতি জানায়। তখন আসাদ সাহেব জিনের সর্দারকে বলেন, আপনার মৃত্যুর পর আপনার পরিবার থেকে কে সর্দার হবে? তখন জিনের সর্দার বলেন, আমি যখন এই রাজ্য চালাতে অক্ষম হব কিংবা আমার মৃত্যু হলে আমার সন্তানদের মধ্যে থেকে একজন হবে, যাকে আমার পরিবার যোগ্য মনে করবে। তখন আসাদ সাহেব খুব সুন্দর একটা সমাধান দেন। তিনি জিনের সর্দারকে বলেন, আপনার দুই ছেলে যে মেয়েকে পছন্দ করেন সেই মেয়েকে ডাকতে বলেন। তখন জিনের সর্দার আসাদ সাহেবকে বলেন, ওই মেয়ে আপনার সামনে আসতে চাইছে না, ওই মেয়ে পর্দার আড়ালে আছে, আপনি কথা বলেন, সে কথার উত্তর দিবে। আসাদ সাহেব তখন দুই ছেলের উদ্দেশ্যে বলেন, আগামীকাল থেকে তোমরা দুই ভাই কেউ ওই মেয়ের দিকে তাকাতে পারবে না। যে প্রথম ওই মেয়েকে দেখবে বা ওই মেয়ে প্রথম তোমাদের মধ্যে যাকে দেখবে তাকে চিরদিনের জন্য ওই মেয়েকে ভুলে যেতে হবে, এবং যাকে ওই মেয়ে দেখবে না তার সাথেই ওই মেয়ের বিয়ে দিবেন। আর যে ছেলের সাথে বিয়ে হবে না তাকে আপনি আপনার রাজ্যের পরবর্তী সর্দার করবেন। এবং আজ থেকে আপনি আরেকটি সুন্দরী মেয়ে ঠিক করুন, যখন কোনো ছেলে এই শর্ত ভঙ্গ করবে তার সাথে সেই মেয়েকে বিয়ে দিবেন, এবং দুই ভাইয়ের বিয়ে একই দিনে এবং একই সময় হয়ে যাবে। এরপর আসাদ সাহেব সবার উদ্দেশ্যে বলেন, আপনারা কি আমার বিচার পছন্দ করেছেন? তখন উপস্থিত সবাই এক বাক্যে বলেন, জি, আপনার বিচার আমাদের পছন্দ হয়েছে। আসাদ সাহেব যমজ দুই ভাই এবং ওই মেয়েকে জিজ্ঞেস করেন, আপনারা কি আমার বিচার পছন্দ করেছেন? তখন দুই ভাই এবং ওই মেয়েটিও সম্মতি প্রকাশ করে। এরপর আসাদ সাহেব বিচার শেষ করে একটা রুমের মধ্যে যান এবং সেখানে তিনজন ব্যক্তিকে ডাকেন, মেয়ের পিতা, জিনের সর্দার এবং কামরুল সাহেবকে। তিনজনকে এক জায়গায় নিয়ে এসে উনি বিচারের সারমর্ম এভাবে বলেন, আগামীকাল থেকে আপনার দুই ছেলে ওই মেয়ে থেকে লুকিয়ে থাকবে, কারণ যে তাকে দেখে ফেলবে সেই ওই মেয়েকে হারাবে। এতে করে আস্তে আস্তে ওদের মন থেকে ওই মেয়েটি দূরে সরে যাবে। পরবর্তীতে কোনো এক ভাইয়ের সাথে বিয়ে হলেও অন্য ভাইয়ের সেটা হৃদয়ে আঘাত করবে না, এবং এর মধ্যে যদি কোনো ভাইয়ের মধ্যে আপনার এই বিশাল রাজ্য নিয়ে চিন্তা ভাবনা আসে তাহলে সে নিজেই ওই মেয়েকে ভুলে যাবে এবং ভবিষ্যতে রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য তিলে তিলে নিজেকে প্রস্তুত করবে। আর আপনার মেয়েও যেন একজন ধৈর্যশীল এবং দায়িত্ববান স্বামী পান, সেজন্য আমি আপনার মেয়ের জন্য একটু কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আর তাদের সাথে বিয়ের কথা বলছি এজন্য যাতে একই সাথে দুজন সংসার শুরু করতে পারে এবং তাদের সম্পূর্ণ চিন্তাভাবনা যেন একই সাথে নতুন বউয়ের ওপর থাকে। এবং আচার সাহেব বলেন, যদি আমার বিচার পছন্দ না হয় তাহলে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নিতে পারেন। তখন জিনের হুজুর, মেয়ের বাবা এবং ওই বৃদ্ধ কামরুল সাহেব বলেন, আপনি যথাযথই করেছেন এবং প্রতিটি বিষয় এর যথাযথ ব্যাখ্যাও দিয়েছেন। জিনের সর্দার বলেন, আমার মনে হয় এত সুন্দর সমাধান আমরা চাইলেও করতে পারতাম না। তখন আসাদ সাহেব বলেন, এইবার তাহলে আমাকে বিদায় দেন। তখন জিনের সর্দার তাকে বলেন, আপনি আমার কাছ থেকে যে কোনো কিছু চাইতে পারেন, যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে অবশ্যই আমরা চেষ্টা করব সেটা পূরণ করার। তখন ওই আসাদ সাহেব বলেন, আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছেন, আমার আপনার কাছে ব্যক্তিগত কিছু চাওয়া নেই, তবে দুইটি জিনিস চাইব, যদি সম্ভব হয় আমাকে দিবেন। প্রথমত, আপনার এখানে আজগর নামে যিনি মিষ্টি বানান তাকে 5 বছরের পরিপূর্ণ অর্থ দিয়ে বাড়ি পাঠিয়ে দিবেন। হয়তো আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করেছেন, কিন্তু পরিবারকে কষ্ট দিচ্ছেন। স্ত্রী কষ্ট পাচ্ছে স্বামীর জন্য, সন্তান কষ্ট পাচ্ছে বাবার জন্য, বাবা মা কষ্ট পাচ্ছে সন্তানের জন্য, যেটা কোনো অর্থের বিনিময়ে পুষিয়ে দেওয়া সম্ভব নয়। এবং দ্বিতীয় হচ্ছে, ওই যে নয়ন নামের ছেলেটিকে 3 ভাই মিলে কালো জাদু করেছিল, সেই ছেলেটিকে যেন আবারও 3 ভাই কোনোভাবেই কিছু করতে না পারে, সেই বিষয়টা একটু দেখবেন। এই কথা শুনে জিনের বাচ্চা বলেন, আপনি আসলেই অনেক বড় মনের মানুষ, আমি আপনার কথাগুলো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর জিনের সর্দার একটা আংটি উপহার দেন
এবং বলেন যদি কখনো আমাকে আপনার প্রয়োজন হয় এই আংটিটি যে কোনো একটা পুকুরের মধ্যে ফেলে দিবেন, তাহলে আমি বুঝবো আপনি আমাকে ডাকছেন। এরপর ওই দিন রাতেই ঘোড়ায় করে আচ্ছা সাহেবকে যেখান থেকে নিয়ে গিয়েছিলেন সেখানেই সেইভাবে নামিয়ে দিয়ে যান। এরপর আচ্ছা সাহেব ওই রাতেই পথ চলতে চলতে বাড়ি ফিরে এসে দেখেন সবাই সবার মতো ঘুমিয়ে গেছেন। উনি দরজায় নক করেন, একজন দরজা খুলে দেন। সে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেন আজকে কি বার? তখন সে বলে আজকে বুধবার। তখন আশা সাহেব তারিখ জিজ্ঞাসা করেন, সে তখন তারিখটা বলে। তখন আশা সাহেব বুঝতে পারেন জিনের রাজ্যে সে মাত্র 5 দিন ছিল। তো যাই হোক, এরপর অনেক জিন ঘটিত ঘটনায় আচার সাহেবকে জিনের সর্দার অনেক সাহায্য করেছিলেন। আর ওই আংটিটি আচার সাহেবের মৃত্যুর পরও তার উত্তরাধিকারের কাছে রয়ে গেছে। এই ছিল ঘটনা। আচার সাহেব মারা যান 1998 সালের দিকে। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এপিসোড। মহান আল্লাহ তাআলার এই দুনিয়ায় কত যে রহস্য লুকিয়ে আছে তার ধারণা আমরা করতে পারি না। মহান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ থাকবে এই ধরনের সকল সমস্যা থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আজকের এই ঘটনাটি যদি আপনাদের সামান্যতম ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।